হাই, আমি সৌমজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়েভ। আজকে আমি কেমিক্যাল বন্ডিং এর পার্ট 2 অর্থাৎ আগের দিন পার্ট 1 আমি তোমাদের আয়নীয় বন্ধন এবং আয়নীয় যৌগের ব্যাপারে বলেছিলাম। আজকে পার্ট 2 তে আমি তোমাদের সমযোজী যৌগ এবং সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। ক্লাস 10 এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটায় এই আয়নীয় এবং সমযোজী বন্ধনের ব্যাপারে যা যা আছে সব তোমরা কিন্তু এই দুটো পার্টের মাধ্যমে জেনে যাবে। আজকের ভিডিওতে আমি সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, সমযোজী বন্ধনের লুইস ডট স্ট্রাকচার অর্থাৎ সমযোজী যৌগগুলোর যে লুইস ডট স্ট্রাকচার যেগুলো মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে তোমাদের দেখাবো। তাছাড়া এই চ্যাপ্টারের এক্সারসাইজে অর্থাৎ অনুশীলনীতে যা যা কোশ্চেন আছে সেগুলো আমি সব তোমাদের আজকে সলভ করে দেখাবো। পার্ট 1 এর ভিডিওটা যারা যারা দেখোনি তাদের কিন্তু পার্ট 1টা দেখে এসেই পার্ট 2 দেখতে হবে। তার কারণ হচ্ছে আমি এর লুইস ডট স্ট্রাকচার যখন আঁকবো না সমযোজী বন্ধনে, তখন অনেক কিছু টার্ম আমি ইউজ করবো যে টার্মগুলো তোমাদের বুঝতে প্রবলেম হবে। কিন্তু পার্ট 1 এর প্রথম ভিডিওর একদম প্রথম পার্টে কিন্তু আমি সেই সমস্ত টার্মগুলোকে এক্সপ্লেন করে দিয়েছি। তো পার্ট 2 ভিডিওটা দেখার আগে অবশ্যই পার্ট 1টা দেখে আসবে। তো চলো শুরু করি আজকের ভিডিও, সমযোজী যৌগ এবং সমযোজী বন্ধন। দেখো, আগের দিন যখন আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন পড়েছিলাম না, তখন আমরা আয়নীয় যৌগ গঠনের কতগুলো শর্ত পড়েছিলাম। মানে যখনই কোনো যৌগ তৈরি হয় সেই যৌগ তৈরি করতে গেলে তাদের মধ্যে যে পরমাণুগুলো থাকে তাদের কিছু কন্ডিশন মানতে হয়। সমযোজী যৌগের একটা এক্সাম্পল আমি তোমাকে দিলাম জল, H2O। ওকে, দেখো জলের মধ্যে কি কি পরমাণু পার্টিসিপেট করছে? হাইড্রোজেন আর অক্সিজেন। এরা দুজন পরস্পর সমযোজী বন্ধন দিয়ে জুড়ে সমযোজী যৌগ তৈরি করছে। এবার তুমি যে এই যে যৌগটা তৈরি হলো তার জন্য কিছু শর্ত মানতে হয় এদেরকে। কি কি শর্ত মানতে হয়? যেমন আগের দিন আমরা যখন তড়িৎ পড়েছিলাম না, তখন কি পড়েছিলাম যে দুটো পরমাণু অংশগ্রহণ করে তার থেকে একটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হয়, আবার একটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতা খুব কম হয়। এটা একটা শর্ত ছিল। তেমনি এখানেও এই সমযোজী যৌগেরও কিছু শর্ত থাকে। কি কি শর্ত থাকে দেখো ভাই, আগে তোমাকে শর্ত পড়তে হবে, তারপর যৌগের স্ট্রাকচার পড়তে হবে। আগে যদি যৌগের স্ট্রাকচারে চলে যাও কিচ্ছু বুঝতে পারবে না, কেন এটা হলো, কিসের জন্য হলো। বেসিক বেস না থাকলে তুমি মুখস্থ করে যেতে হবে, স্ট্রাকচার নিতে পারবে না। দেখো, যোজক ইলেকট্রন সংখ্যা, প্রথম শর্ত হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা। যোজক ইলেকট্রন সংখ্যা কি পার্ট 1 এর প্রথম একদম ভিডিওর প্রথম দিকে দেওয়া আছে যোজক ইলেকট্রন সংখ্যা, ওটা দেখেছে তারপর আবার আসো, ঠিক আছে। অংশগ্রহণকারী প্রত্যেকটি মৌলের, দেখো দিয়েছে অংশগ্রহণকারী প্রত্যেকটি মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা 4, 5, 6 বা 7 হতে হবে। যোজক ইলেকট্রন সংখ্যা মানে তো বাইরের কক্ষে যে ইলেকট্রন সংখ্যা থাকে। দেখো H2O, এখানে হাইড্রোজেন অক্সিজেন জুড়বে, তার জন্য কি করতে হবে? যে পরমাণু দুটো সমযোজী যৌগ তৈরি করবে তাদের বাইরের কক্ষে 4টে, 5টা, 6টা বা 7টা পরমাণু থাকতে, ইলেকট্রন থাকতে হবে। এক্সেপশনাল, ব্যতিক্রম হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া, ঠিক আছে। ভৌতবিজ্ঞানে প্রচুর ব্যতিক্রম আছে, তার মধ্যে এটা একটা। তো হাইড্রোজেন পরমাণু ছাড়া। দেখো ভাই, এবার কেউ যদি বলে যে এই যে এই যৌগে যে সমযোজী যৌগ তৈরি হলো, অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন থাকে? অক্সিজেনের তুমি যদি পিরিয়ডিক টেবিলে পজিশন দেখো, অক্সিজেন কত নম্বরে আছে? 6 নম্বরে আছে, তাই তো। অক্সিজেন 8 নম্বরে আছে। তো অক্সিজেন 8 নম্বরে তুমি যদি দেখো তাহলে ইলেকট্রন নাম্বার কিভাবে হয়? 2 আর 6। ইলেকট্রনের কনফিগারেশন যদি দেখো 2 আর 6, প্রথম কক্ষে কে কক্ষে দুটো, তারপরের কক্ষে 6টা। তাহলে দেখো আমার শর্ত কি বলে, বাইরের কক্ষে 4, 5, 6। এই অক্সিজেনের বাইরের কক্ষে কটা থাকে? 6টা। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটাই থাকে, তাই জন্য এখানে আমি লিখে দিয়েছি হাইড্রোজেন পরমাণু ছাড়া, হাইড্রোজেন পরমাণু ব্যতিক্রম, ঠিক আছে, এক্সেপশন। নেক্সট শর্ত কি বলছে? ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন টানার ক্ষমতা, ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে আমরা বলি। পিরিয়ডিক টেবিলেও এটা আছে, দেখবি ইলেকট্রোনেগেটিভিটি। তো যে পরমাণু দুটো মিলে সমযোজী যৌগ তৈরি করবে তাদের দুটো পরমাণুরই ইলেকট্রন আসক্তি সেম হবে, মানে ইলেকট্রন টানার ক্ষমতা সেম থাকবে। আয়নীয় যৌগের উল্টো ছিল, একজনের খুব বেশি একজনের খুব কম, কিন্তু এখানে দুজনেরই সেম থাকবে। ওকে, দুজনের সেম থাকলে কি হবে ভাই? দেখো ভাই, সিম্পল কথাটা হচ্ছে আয়নীয় যৌগ যখন আমরা তৈরি করছিলাম তখন একজন ইলেকট্রন পুরোপুরি দিয়ে দিচ্ছিল আর একজন ইলেকট্রন পুরোপুরি নিয়ে নিচ্ছিল। যে পুরোপুরি দিয়ে দিচ্ছে সে ক্যাটায়নে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর যে পুরোপুরি নিয়ে নিচ্ছে সে অ্যানায়নে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু এখানে পার্মানেন্টলি দেওয়া নেওয়ার ব্যাপার নেই, এখানে হচ্ছে পার্শিয়ালি এক্সচেঞ্জ হয়, কিছুক্ষণের জন্য এক্সচেঞ্জ হয়, শেয়ার হয়, ঠিক আছে। কিরকম শেয়ার হয়? ধরো এর থেকে একটা ইলেকট্রন এ নিল কিছুক্ষণের জন্য, আবার ওই ইলেকট্রনটা এ নিল তার থেকে কিছুক্ষণের জন্য, শেয়ারিং হয়। পার্মানেন্ট ডোনেট করার কোনো ব্যাপার নেই এখানে। ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হয় না, কেউ পুরোপুরি দিয়ে দেয় না, কেউ পুরোপুরি নিয়ে নেয় না, এখানে জাস্ট শেয়ারিং হয়। স্ট্রাকচার যখন দেখাবো, লুইস ডট গঠন যখন দেখাবো তখন বুঝতে পারবে। এবার দেখো এই যে কেন শেয়ারিং হয়, মানে কেন শেয়ার হয়, তার পেছনে কিন্তু এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি।
দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, তার জন্য এও থেকে পুরো নিয়ে নিতে পারবে না, আবার এওকে পুরোপুরি দিয়ে দিতে পারবে না। ঠিক আছে, এরও যা ক্ষমতা এরও তাই ক্ষমতা। তাই কি বলে, ঝামেলা করার দরকার নেই ভাই, 1 ঘন্টার জন্য তোর, 1 ঘন্টার জন্য আমার। ঠিক আছে, এরকম শেয়ারিং হয়ে যায়। এবার আসবো 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত যেটা আছে, 3 নম্বর শর্ত হচ্ছে আয়নায়ন বিভব। আয়নায়ন বিভব মানে হচ্ছে অ্যাটমাইজেশন এনথালপি। কোনো একটা পরমাণুর বাইরের কক্ষ থেকে, ধরো সাপোজ বলছি এটা একটা পরমাণু আছে, ওকে, এই পরমাণুর একদম বাইরের কক্ষে যে ইলেকট্রন রয়েছে, আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটাকে বার করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা আয়নায়ন বিভব বা অ্যাটমাইজেশন এনথালপি বলা হয়। এই ইলেকট্রনটা যদি বার করতে বেশি শক্তি লাগে তাহলে সেক্ষেত্রে তার আয়নায়ন বিভব বেশি, আর যদি কম শক্তি লাগে তাহলে তার আয়নায়ন বিভব কম হয়। পর্যায় সারণীতে এটা আছে, আমি একটা পর্যায় সারণী ক্লাস করাবো, তখন তোমাদের আয়নায়ন বিভব সম্বন্ধে পুরোটা বলে দেবো। এখন জাস্ট বেসিক টুকু আমি বলে দিচ্ছি। দেখো আমি এবার তোমাকে বললাম যে সমযোজী যৌগ যখন তৈরি হয় তখন কি হয়, দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারিং হয়, এ পুরোপুরি নিতে পারে না আর ও পুরোপুরি দিয়ে দিতে পারে না। তার পেছনে আরেকটা কারণ হচ্ছে আয়নায়ন বিভব। দেখো ভাই, জলের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, এরও আয়নন বিভব প্রচন্ড বেশি, এরও আয়নন বিভব প্রচন্ড বেশি। তার জন্য কি হয়, আয়নন বিভব মানে কি, বাইরের থেকে ইলেকট্রন বার করার ক্ষমতা। ধরো এর বাইরে একটা ইলেকট্রন আছে, এরও বাইরে একটা ইলেকট্রন আছে, এর তো আয়নন বিভব প্রচন্ড বেশি, মানে এর বাইরে থেকে ইলেকট্রন বার করে আনতে প্রচুর ঝামেলা। আমি বললাম কি আয়নন বিভব মানে হচ্ছে বাইরের থেকে ইলেকট্রন বার করার জন্য যে শক্তির প্রয়োজন হয়। তো আয়নন বিভব বেশি মানে কি, শক্তি বেশি লাগছে, তাহলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বার করাটা একটু টাফ। এরও আয়নন বিভব বেশি। ঠিক আছে, দেখো আমি শর্তটা করি, দেখো উচ্চ আয়নন বিভব সম্পন্ন পরমাণু দুটি সমযোজী যৌগ তৈরি করে। যে দুখানা পরমাণু মিলে সমযোজী যৌগটা তৈরি করবে তাদের দুজনেরই আয়নায়ন বিভব বা অ্যাটমাইজেশন এনথালপি অনেক বেশি হয়। মানে কি, এই যে ইলেকট্রনটা যেটাকে বার করার জন্য যে শক্তি, দুজনের ক্ষেত্রে বেশি শক্তির প্রয়োজন হয়। তার জন্য এ এর থেকে টেনে বার করতে পারে না, আবার এও এর থেকে টেনে বার করে আনতে পারে না। তার জন্য কি হয়, এ ওকে পুরোপুরি দিতে পারে না, ও ওকে পুরোপুরি দিতে পারে না। তার জন্য কি বলে, চলো ভাই এই দুটো ইলেকট্রন আমরা নিজেদের মধ্যে শেয়ারিং করি, স্পিন হয়, দুটো ইলেকট্রন স্পিন হয়। হ্যাঁ, একবার ওর কাছে যায়, ওর কাছে, একবার ওর কাছে, একবার ওর কাছে, এর মধ্যে স্পিন হয়, তখন ওটাকে আমরা অ্যাজ আ বন্ড দেখি। তো এটাকে আমরা শেয়ারিং সাইন দিয়ে করাই সমযোজী যৌগের ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল 3 নম্বর শর্ত। এবার আমরা দেখবো সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, কি সমযোজী যৌগের কি কি বৈশিষ্ট্য হয়। দেখো সমযোজী যৌগের কি কি ক্যারেক্টার হয়, কি কি বৈশিষ্ট্য হয়। দেখো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভৌত অবস্থা, ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি কি হয়, দেখো সমযোজী যৌগগুলো জেনারেলি গ্যাসীয়, তরল বা কোমল কঠিন অর্থাৎ সফট সলিড হয়। তুমি যদি আয়নীয় যৌগ দেখে থাকো না, আয়নীয় যৌগগুলো সবসময় কঠিন পদার্থ হয়। আমি একটা আয়নীয় যৌগের উদাহরণ তোমাকে দিচ্ছি, NaCl খাদ্য লবণ যেটা টেবিল সল্ট, সেটা সলিড কিন্তু। ঠিক আছে, ওর একটা কেলাস স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, তুমি যদি ক্রিস্টাল করে একটা শেপ রয়েছে, কিন্তু যেগুলো সমযোজী যৌগ হয়, সমযোজী যৌগগুলো জেনারেলি গ্যাসীয়, তরল বা কোমল কঠিন অর্থাৎ সফট সলিড হয়। নেক্সট ক্যারেক্টার কি, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। আগের যে যৌগটা দেখেছিলাম না আয়নীয় যৌগ, সেটার মধ্যে একজন প্লাস ছিল, একজন মাইনাস ছিল, অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বন্ধনের মাধ্যমে বন্ডিং ডেঞ্জার স্ট্রং ছিল। ঠিক আছে, এদের মধ্যে তুমি যদি এদের মধ্যে মাঝখানে যদি বন্ডিং ভাঙতে চাও, তোমাকে গলনাঙ্ক মানে প্রচুর হিট দিতে হবে। প্রচুর হিট দিলে তুমি ওর বন্ডিং ভাঙতে পারবে। দেখো কিন্তু এদের মধ্যে যেহেতু ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, ঠিক আছে, শেয়ারিং মানে ও কিছুক্ষণের জন্য দিচ্ছে, ও কিছুক্ষণের জন্য দিচ্ছে, তাই জন্য এদের মধ্যে কিন্তু বন্ডিং খুব একটা ভালো নয়। ঠিক আছে, এদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করছে না ভাই, পার্সিয়ালি কিছুক্ষণের জন্য, চল তুই আমাকে 1 ঘন্টা দে, আমি তোকে 1 ঘন্টা দে, এরকম দে মানে ইলেকট্রন। ঠিক আছে, এরকম 1 ঘন্টা করে ইলেকট্রন শেয়ারিং চলছে, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো কথা নেই যে ও পুরোপুরি নিয়ে নিচ্ছে আর ও পুরোপুরি দিয়ে দিচ্ছে। এদের মধ্যে কোনো স্থির তড়িৎ আকর্ষণ বল নেই ভাই, এদের বন্ডিং খুব উইক। ছেলে আর মেয়ের মধ্যে বন্ডিং ভালো হয়, ছেলের মধ্যে বন্ডিং হয় না, কেউ সমাজ মেনে নেবে না, কালকেই তোমাদের ছাড়িয়ে দেবে। তো এটা হচ্ছে সেম কেস, যেহেতু একই আয়নসের মানে একই এর মধ্যে হচ্ছে, তাই জন্য এদের মধ্যে কিন্তু বন্ডিং ঠিকঠাক নয়। তো এদের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম, মানে হালকা যদি হিট দাও এদের মধ্যে বন্ডিং ভেঙে যাবে, আগে থেকে বন্ডিং উইক, তার মধ্যে তুমি যদি অল্প হিট দাও বন্ডিং ভেঙে যাবে। ঠিক আছে, বন্ড ভেঙে যাবে। তেমনি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কিন্তু এদের ক্ষেত্রে অনেক কম হয় তড়িৎযোজী যৌগের থেকে। ঠিক আছে, আর ভৌত অবস্থা গ্যাসীয়, তরল এবং কঠিন অর্থাৎ কোমল কঠিন অর্থাৎ সফট সলিড হয়। আমি তোমাকে যদি কতগুলো এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দেখো, জল H2O, CO2,
ভাই এই H2 একটা সমযোজী যৌগ, জল কি তরল, কার্বন ডাই অক্সাইড কি গ্যাস, আর একটা তোমাকে যদি অ্যাসিটিলিন C2H2 এটাও একটা গ্যাস। তুমি কঠিন দেখবেই না, সমযোজে কোনো কঠিন দেখাই যায় না। বন্ডিং ঠিকঠাক মানে ওদের মধ্যে ভালো মতো স্ট্রং বন্ডই নেই, স্ট্রং বন্ড না হলে কঠিন কি করে হবে? বন্ডিং উইক হলে যে কোনো জিনিস দিয়ে তোমাকে ভেঙে দেওয়া যাবে, ঠিক আছে, বন্ডিং ভেঙে দেওয়া যায়। চলে পরের বৈশিষ্ট্য দেখো, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, সমযোজী যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তার প্রধান কারণ হচ্ছে সমযোজী যৌগের মধ্যে কোনো আয়নসের অস্তিত্ব নেই। আগের যৌগটা তড়িৎজয়ী যৌগ কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছিল, আর আমরা জানি যে প্লাস চার্জ আর মাইনাস চার্জ তৈরি না হলে কোনোদিনই তড়িৎ পরিবহন হয় না। সমযোজী যৌগে কোন রকম আয়নসের অস্তিত্ব নেই বলে এরা গলিত অবস্থায় বিয়োজিত হয়ে কোন রকম আয়নস তৈরি করে না, আর আয়নস তৈরি না করতে পারলে কোনো যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। কারণ এই সমযোজী যৌগের মধ্যে ইলেকট্রন শেয়ারিং হয়, ইলেকট্রন শেয়ারিং হওয়া মানে এদের মধ্যে কোনো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হচ্ছে না। তাই জন্য গলিত অবস্থায় মানে তুমি যদি সমযোজী যৌগগুলোকে জলে বা যে কোনো লিকুইডের সাথে মেশাও তাহলে কিন্তু ওরা বিয়োজিত হয়ে কিন্তু আয়ন তৈরি করে না। যেহেতু ওরা বিয়োজিত হয়ে বা কোনো একটা জলের সাথে দ্রবীভূত হয়ে বা যে কোনো লিকুইডের সাথে দ্রবীভূত হয়ে যেহেতু আয়ন তৈরি করছে না, তাই জন্য ওরা তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, সমযোজী যৌগ তার মানে তড়িৎ পরিবহনে অক্ষম। এবার তোমাদের আমি মাধ্যমিকের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যারা দুটো ভিডিও দেখবে না, মানে পার্ট 1 আর পার্ট 2, আমি এখন যখন এখানে পার্থক্য বলবো তোমরা নিজে নিজেই পার্থক্য বলতে পারবে, নিজে নিজেই বলতে পারবে। দেখো পার্থক্যটা এখানে বলে দিচ্ছি। দেখো তড়িৎযোজী আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য একদম সিম্পল। তড়িৎযোজী যৌগগুলো কি হয়, জেনারেলি ভৌত অবস্থা কি হয়, তড়িৎযোজী যৌগগুলো কঠিন হয়, তাই না, সলিড হয় না। আর সমযোজী যৌগ কিরকম হয়, সমযোজী যৌগ হয় হচ্ছে গ্যাসীয়, তরল বা কোমল কঠিন। ঠিক আছে, নেক্সট যদি আমরা বলি আয়নীয় সমযোজীর মধ্যে, ভাই আয়নীয় যৌগগুলোর মধ্যে আয়নস রয়েছে, আর আয়নস থাকলে তারা তড়িৎ পরিবহন করতে পারবে, আর সমযোজী যৌগে আয়নস নেই বলে ওরা তড়িৎ পরিবহন করতে পারবে না। তাই জন্য আমরা তড়িৎযোজী যৌগগুলো লিখবো এরা তড়িৎ বিশ্লেষ্য, আর এরা তড়িৎ অবিশ্লেষ্য, মানে তড়িৎ পরিবহন করতে পারে না, আরে তড়িৎ পরিবহন করতে পারে। 3 নম্বর আর কি হতে পারে এর মধ্যে, আয়নীয় সমযোজী বদলে দুটো পার্থক্য আমরা দেখলাম, কঠিন হয় আর এরা হচ্ছে গ্যাসীয়, তরল এবং কোমল কঠিন হয়, আর এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হয় আর এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এদের স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক। কঠিন যারা কঠিন হয় না তাদের মধ্যে বন্ডিং খুব স্ট্রং হয়। কঠিন পদার্থে যে পরমাণুগুলো থাকে তাদের মধ্যে মাঝখানে যে স্পেস থাকে না দুটো পরমাণুর মধ্যে, স্পেসগুলো খুব কম হয়, ক্লোজলি প্যাকড থাকে পরমাণুগুলো, এদের মধ্যে বন্ডিং খুব স্ট্রং হয়। তাই জন্য এদের ক্ষেত্রে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক প্রচন্ড বেশি হয়। ক্লোজলি প্যাকড মানে কি, এদের বন্ধন স্ট্রং, তো তুমি ওদের যতই হিট দাও না কেন এদের বন্ডিং ভাঙতে খুব সমস্যা হয়। তাই জন্য প্রচন্ড হিট দিলে তারপর গিয়ে এদের বন্ডিং ভাঙে। কিন্তু তুমি যদি গ্যাসীয় বা তরল, গ্যাসীয় পদার্থ তো এমনি ভাই পরমাণুগুলো থাকে এত দূরে দূরে, এরকম দূরে দূরে পরমাণুগুলো থাকে, এদের মধ্যে বন্ডিং প্রায় আকর্ষণ নেই বললেই চলে। আকর্ষণ থাকলে কাছাকাছি থাকবে, আকর্ষণ দূরে কেন থাকবে, তাই না? তো দূরে দূরে থাকে, তো এদের মধ্যে বন্ডিং এমনি ভাঙতে পারো, তুমি হালকা হিট দাও এমনি ভেঙে যাবে ভাই, তরল পদার্থ আছে। তাই জন্য কি লিখবো, এদের লিখবো এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হয়, আর এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম হয়। তুমি যদি 3টে পার্থক্য পরীক্ষায় লেখো না, তুমি 3 পেয়ে যাবে পরীক্ষা। 3 নাম্বার, এটা 2 নম্বরে কোশ্চেনটা দেয়। এই 3টে যদি স্ট্রং পয়েন্ট তুমি লেখো একদম স্ট্রংলি 2 নাম্বার পাবে। ঠিক আছে, কিছু না লিখলে 0। দেখো এবার হচ্ছে সমযোজী যৌগের যে লুইস ডট গঠন, যেটা তোমাদের মাধ্যমিকে আসবে,
মাধ্যমিক কেন, তোমাদের টেস্ট পরীক্ষাতেও আসবে, সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মে যাদের যাদের ছিল তাদেরও দেখবে এসছে লুইস ডট স্ট্রাকচার। এটা সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। দেখো লুইস ডট গঠন আমি প্রথমে দেখছি হাইড্রোজেন গ্যাসের লুইস ডট গঠন। এখানে যা গঠন দেখবে না সব তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, কারণ এটা সমযোজী যৌগ। সবার প্রথমে হচ্ছে H2 এর গঠন। কিভাবে একটা স্ট্রাকচার যদি দেখে বুঝে যাও, পরবর্তী সব কটা স্ট্রাকচার নিজে নিজে আঁকতে পারবে। যেমন দেখো H2 মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের গঠন কিভাবে হয় দেখো, লুইস ডট স্ট্রাকচার। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা, ওর কাছে আছেই ভাই একটা ইলেকট্রন, ঠিক আছে, সব থেকে গরিব মৌল একটা ইলেকট্রন, তো এর বাইরের কক্ষে একটাই থাকবে। দেখো একটা ইলেকট্রন। এবার তো আমি এখানে বলেছিলাম না যে শর্তে একটা কথা বলেছিলাম যে এমন দুটো পরমাণুর মধ্যে বা এমন দুটো মৌলের মধ্যে লুইস ডট সমযোজী যৌগ তৈরি হয় যাদের ইলেকট্রোনেগেটিভিটি সেম, ইলেকট্রন টানার ক্ষমতা সেম। তবে সেম ইলেকট্রন টানার ক্ষমতা সেম কাদের মধ্যে হতে পারে, আইদার পিরিয়ডিক টেবিলে যারা পরপর আছে তাদের মধ্যে, আর নয়তো একই পরমাণু দুখানা, এরও সেম হয়। এখানেও দেখো দুটোই হাইড্রোজেন, এদের মধ্যে নিশ্চয়ই কোনোদিন তড়িৎযোজী হবে না। হ্যাঁ, যে ভাববে সে গাধা, কারণ কোনোদিনই হতে পারে না। তার কারণ হচ্ছে এ পুরোপুরি ইলেকট্রন দিতে পারবে না, এ ওর থেকে পুরোপুরি ইলেকট্রন নিতে পারবে, কারণ দুজনেরই ক্ষমতা সমান। তো এদের মধ্যে কি হয়, সমযোজী যৌগ কিভাবে হবে দেখো। প্রথমে তুমি হাইড্রোজেনের ইলেকট্রনটা এঁকে দিলে, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। ওকে, নেক্সট স্টেপে আমি কি করব দেখো, নেক্সট স্টেপে এই যে দুখানা ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন নিজেদের মতো ওরা শেয়ার করবে। আর শেয়ারিং এর সাইন কিভাবে দিই, এরকম না মাঝখানে লিখে দিই না SHARE শেয়ার, এরকম ভাবে করা হয়। দেখো শেয়ারিং এর স্ট্রাকচার এই শেয়ারিং মানে কি, এই দুটো ইলেকট্রন কিছুক্ষণের জন্য ওর, আর এই দুটো ইলেকট্রন আবার কিছুক্ষণের জন্য ওর। তার মানে এই গোলটার মধ্যে, শেয়ারিং এর মধ্যে যে কটা ইলেকট্রন থাকবে কিনা, এটা কিছুক্ষণের জন্য ওর, আবার কিছুক্ষণের জন্য ওর। তাহলে তুমি একটা জিনিস দেখো, তাহলে এই হাইড্রোজেন পরমাণুটার এখন ইলেকট্রন সংখ্যা কটা হলো, এই দুটো ওর, আবার এই দুটো ওর। তাহলে আমি যদি এর রেসপেক্টে দেখি, তাহলে এই দুটো কিছুক্ষণের জন্য ওর, তার মানে ওর ইলেকট্রন সংখ্যা এখন হলো 2। আবার আমি যদি এর রেসপেক্টে দেখি, তাহলে এই দুটো ইলেকট্রন কিছুক্ষণের জন্য ওর, তাহলে ওর ইলেকট্রন সংখ্যা কত হলো 2। এরকম শেয়ারিং এর মাধ্যমে এই মাঝখানে প্রচুর পরিমাণে স্পিন হয়, ঠিক আছে। এই স্পিনের মাধ্যমে একটা বন্ডিং তৈরি হয়, যে বন্ডিংটাকে আমরা এইভাবে দেখতে পাই। দেখো দিয়ে এখান থেকে তৈরি হয় H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। তো এখানে কিন্তু কোনো প্লাস আয়ন মাইনাস আয়ন তৈরি হলো না, এদের মধ্যে জাস্ট ইলেকট্রন শেয়ারিং হলো, ঠিক আছে। এটা একদম বেসিক স্ট্রাকচার ছিল। এবার আমরা আস্তে আস্তে বড় বড় যৌগের যে স্ট্রাকচার আছে সেগুলোতে আসছি। দেখো পরবর্তী যে স্ট্রাকচারটা দেখাবো, দেখো এরপর চলে আসছে F2 এর গঠন, ঠিক আছে। ফ্লুরিনের গঠন দেখবো আমরা। ফ্লুরিন সবসময় দ্বিপরমাণুক হয়, মানে দুটো ফ্লুরিন একসাথে থাকে। তো দেখো কিভাবে হচ্ছে, দেখো ফ্লুরিন যদি পিরিয়ডিক টেবিলে দেখো তাহলে 9 নম্বরে আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা 9 এর যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে 2 7 আসবে। দেখো 2 7। তো এখানে প্রথম দুইটা আমরা আঁকি না, আগেও বলেছি, আগের গঠনগুলো যখন বলেছি সেখানে বলেছিলাম যে লাস্ট কক্ষটার ইলেকট্রনগুলি আমরা এখানে আঁকি। দেখো 7 ইলেকট্রন এঁকেছি, এর বাইরেও 7টা এঁকেছি, এর বাইরেও 7টা এঁকেছি, ঠিক আছে। এবার হচ্ছে আমার কথা, এদের মধ্যে যদি বন্ডিং করতে যাই তাহলে এদের মধ্যে কটা ইলেকট্রন শেয়ার হবে। অনেকে বলতেই পারে যে 7টাই শেয়ার করে দিই না, তো 7টাই শেয়ার করে দিই। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি যে অষ্টক সূত্র বলে একটা জিনিস হয়, যেখানে যে কোনো পরমাণু তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করে। ভাই এই ফ্লুরিনের বাইরের কক্ষে 7টা আছে, এরও 7টা, তাহলে ফ্লুরিনের কটার ইলেকট্রন লাগলে 8টা হয়ে যাবে, একটা। তাহলে 7খানা শেয়ার করে তো কোনো লাভ নেই, 1খানা করে শেয়ার করবো না, তাহলেই তো হয়ে যাবে। যেমন দেখো এই যে এদের মাঝখানে যে আছে, ধরো তুমি আরেকবার রাখবে এটা, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে এটা দেখাবে নর্মাল, এটা হচ্ছে একদম নর্মাল স্টেটে রয়েছে। তারপর তুমি দেখাবে এক্সাইটেড স্টেটে গিয়ে কি হবে। দেখো এদের মধ্যে কোন ইলেকট্রনটা শেয়ার হবে, ভাই একটা করে ইলেকট্রন শেয়ার করলেই হয়ে যাবে। দেখো ভালো করে দেখো, এই হলো শেয়ারিং। এই দুখানা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করছে। শেয়ার করে কি লাভ হলো ভাই, দেখো এবার ভালো করে দেখবে ব্যাপারটা। যখন কাউন্ট যাবে না, সমযোজী যৌগের ইলেকট্রন কাউন্টটাই হচ্ছে মেন। ইলেকট্রন কাউন্ট করার সময় যেন অন্য কারোর দিকে তাকিয়ে থাকবে না, তাহলে কিন্তু নিজের কাউন্টিং ভুল হয়ে যাবে। যেমন দেখো এবার আমি গুনবো, দেখো এই দুখানা ইলেকট্রন শেয়ারিং হলো মানে কি, এই দুখানা ইলেকট্রন কিছুক্ষণের জন্য ওর, আবার এই দুখানা ইলেকট্রন কিছুক্ষণের জন্য ওর। এবার আমি কাউন্ট করি, প্রথমে এর কাউন্ট করছি, 1 2 3 4 5 6
7 8, কারণ এই দুটো ওরো, আবার এই দুটো ওরো, 8 8, তাহলে এর হয়ে গেল কটা 2 8, বাইরের কক্ষে 8টা হয়ে গেল, মানে ও এখন স্টেবল কন্ডিশনে চলে এলো। এইটাই ও চাইতো অষ্টক পূর্তি করতে। এরও যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও বাইরের কক্ষে হয়ে গেল 8। ব্যাস এটুকুই চাইছে, এর থেকে বেশি কিছু ওরা চাইনি, জাস্ট ওদের অষ্টক পূর্তি করতে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে এবার আমরা স্ট্রাকচারে কিরকম আসবো, এফ বন্ড এফ, সেখান থেকে আসবে F2। আচ্ছা এদের মধ্যে সমযোজী কতগুলো বন্ধন হচ্ছে, দেখো সমযোজী এক বন্ধন, সমযোজী 3টে বন্ধন অবধি হতে পারে, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আমি ত্রিবন্ধন অবধি দেখাবো, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, একদম বেসিক বন্ড, ঠিক আছে। এরপর আসছি পরের গঠন। পরের গঠনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ পরের গঠনটা আমরা দেখাবো, যেটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে H2 এর গঠন, অর্থাৎ জলের গঠন। জলের গঠন কিন্তু জলের মতো সোজা নয়, এটা একটু চাপ আছে করা। কিরকম চাপ, যেমন দেখো জলের গঠনে আমরা কি কি অণু পাই, জলের গঠনে আমরা পাই হচ্ছে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, ঠিক আছে। আমি এখানে দেখো একটা অক্সিজেনকে মাঝখানে লিখে দেবো, সবসময় মাঝখানে লিখে দিলে, আর দুটো হাইড্রোজেনকে দুপাশে এঁকে দিলে। হাইড্রোজেনের কাছে ইলেকট্রন সংখ্যা কত, হাইড্রোজেনের কাছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা, এই একটা এই একটা। অক্সিজেনের কত 8টা, তাহলে 2 6, 2 6কে কিভাবে করবে 2 6, কিভাবে করবো দেখো, 2টা করা না 6, 1 2 3 4 5 6 হয়ে গেল। আচ্ছা এখানেও একই কেস, অক্সিজেন চাইবে তার বাইরের কক্ষে অক্টেট ফুলফিল করার জন্য। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম অক্সিজেনের একটা খুব বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে দুটো করে ইলেকট্রন নেওয়ার। সবাই একটাতে স্যাটিসফাইড, কিন্তু অক্সিজেন দুটোতে স্যাটিসফাইড, ঠিক আছে, দুটো করে ইলেকট্রন টানতে থাকে। বা এটা ওর কোনো দোষ নেই, এটা ওর জন্মগত দোষ, কারণ ওর জন্মই হয়েছে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন নিয়ে, তো দুটো লাগবেই 8টা করার জন্য, ঠিক আছে। তো দেখো শেয়ারিং কিভাবে হবে, তাহলে হাইড্রোজেনকে আবার এখানে আঁকো, কিভাবে শেয়ারিং হবে দেখো, এর সাথে এর একটা শেয়ারিং হলো, এর সাথে এর একটা শেয়ারিং, ওকে। তাহলে এরপর আমরা কি দেখবো শেয়ারিং এর পর, দেখো তাহলে হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন গুনি, তাহলে কি হবে, একটা দুটো, অক্সিজেনটা পরে গুনছি, এই হাইড্রোজেনের গুণ একটা দুটো, এবারে অক্সিজেনের গুণ 1 2 3 4 5 6 7 8, দুটো ওরো এই দুটো ওরো, আবার এই দুটো এরো এই দুটো এরো, তাহলে বাইরে কটা হয়ে গেল, দুটো 8টা, অক্টেট ফুলফিল, ওকে। তাহলে বন্ডিংটা কিরকম হবে, বন্ড হাইড্রোজেন অক্সিজেন বন্ড হাইড্রোজেন, তৈরি হয়ে গেল H2O, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা মাধ্যমিকে আসার চান্স আছে, জানি না আসবে নাকি, আমি কোশ্চেন করলে অবশ্যই দিতাম। এর পরেরটা হচ্ছে NH3 এর গঠন, অর্থাৎ অ্যামোনিয়ার গঠন। এটা খুব সিম্পল অ্যামোনিয়ার গঠন। দেখো অ্যামোনিয়ার মধ্যে কি কি পাচ্ছেন, একটা নাইট্রোজেন পাচ্ছে, 3টে হাইড্রোজেন পাচ্ছে, তাই তো। তাহলে একটা নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন, বাই নাইট্রোজেনকে তুমি মাঝখানে আঁকো, আর তার 3 দিকে 3টে হাইড্রোজেন দিয়ে দাও, দিয়ে দিলাম। আচ্ছা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা একটা, এই হাইড্রোজেনের একটা, ঠিক আছে। আচ্ছা নাইট্রোজেনের কত হয়, নাইট্রোজেন আছে 7 নাম্বারে, 7 নাম্বার মানে কিরকম ভাবে তুমি দেবে, 2 দেবে আর 5 দেবে, 5 মানে বাইরের কক্ষে 5টা, মানে 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা এবার দেখো একটা জিনিস, যদি আমি পরের লাইনে এবার আসি, তাহলে এবার হাইড্রোজেনের কটা ইলেকট্রন লাগবে অক্টেট ফুলফিল হওয়ার জন্য, বাইরের কক্ষে 8টা নেওয়ার জন্য 3টে, বা এর থেকে একটা নিয়ে নে, এর থেকে একটা নিয়ে নে, এর থেকে একটা নিয়ে নে, ঠিক আছে। এরকম ভাবেই গঠনগুলো হয়। এর দেখে যে বোকা 3টে বলদ আছে, হাইড্রোজেন 3টে বলদকে নিজের চারদিকে নিয়ে নিচ্ছে, নিয়ে 2 8 করে দিয়েছে, ঠিক আছে। অন্য কেউ এখানে থাকলে কিন্তু ইলেকট্রন নিতে পারতো না। দেখো পরেরটা কি হবে, নাইট্রোজেনের মতো আছে, হাইড্রোজেনের বাইরে একটা একটা করে আছে, যেরকম আছে।
কিভাবে শেয়ারিংটা হবে একদম বেসিক, ঠিক আছে। দেখো এই 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 তাহলে এরকম যদি স্ট্রাকচারটা হয়ে গেল শেয়ারিং, এবার তুমি ইলেকট্রন কাউন্ট করো। এই হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কত হলো 1 2, এই হাইড্রোজেনের ক্ষেত্রে 1 2। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে দেখো, অলরেডি নিচে দুটো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, অর্থাৎ এর হয়ে গেল 2 8। তাহলে এর বন্ডিং কিরকম ভাবে তৈরি হলো, এর তৈরি হলো এইভাবে, দেখো এরকম স্ট্রাকচার, ঠিক আছে। এটা মানে NH3। এগুলো কিন্তু সব সিঙ্গেল বন্ড, দেখো একটাই বন্ধন তৈরি হচ্ছে। এবার আমরা চলে আসি সমযোজী দ্বিবন্ধন, ঠিক আছে। সমযোজী দ্বিবন্ধন আমরা কি করে করব, সমযোজী দ্বিবন্ধনের মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে তোমার CO2 এর গঠন। দেখবে এটা প্রচুরবার পরীক্ষায় দেয়, প্রচুরবার পরীক্ষায় দেয় বলে এবার নাও দিতে পারে। তো CO2 এর গঠন, CO2 এর গঠন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে আঁকবো দেখো, CO2 তে একটা কার্বন আছে, দুটো অক্সিজেন আছে, তাহলে কার্বনটাকে মাঝখানে রেখে দাও আর অক্সিজেন দুটোকে দুপাশে রেখে দাও। আচ্ছা, কার্বনের একটা কথা বলি, এই যখনই সমযোজী দ্বিবন্ধন করতে গেলে কার্বনের একটা ব্যাপার তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কার্বনের যোজ্যতা 4 হয়, ঠিক আছে। কার্বনের যোজ্যতা 4 হয়, কার্বনের 4টে হাত থাকে। দেখো এই যদি কার্বন হয়, ওর 4টে হাত হয়, 1 2 3 4। যখনই তুমি কার্বনকে কোনো যৌগে রাখবে, যে কোনো যৌগে কার্বনকে রাখো, তখন ওর 4টে হাতকে ফুলফিল করতে হবে, 4টে হাতে কোনো না কোনো পরমাণু রাখতেই হবে। ধরো তুমি এরকম করলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হাতটা ভ্যাকেন্ট, ঠিক আছে। যদি তুমি এই হাতটা ফাঁকা রাখো না, ওর কার্বন কোনোদিনই কম্পাউন্ড তৈরি করে না। কার্বনের 4টে হাতেই 4 জনকে রাখতে হবে। যদি এরকম হয় তুমি এখানে একটা কম্পাউন্ড দিলে ভাই আর একটা কার্বন দিলে তাও চলবে, ঠিক আছে। এই দেখো কার্বনের 4টে হাত, দেখো একটা হাত ফুলফিল, দুটো হাত ফুলফিল, তিনটে হাত ফুলফিল, 4টে হাত ফুলফিল। কার্বনের যোজ্যতা 4 হয়, তাই 4টে হাতে ওকে 4টে পরমাণু বা 4টে মৌল রাখতেই হবে। যেমন দেখো এখানে আমি গঠনে যদি দেখি, অক্সিজেনের সিম্পল ভাবে 2 6 যেরকম হয়, কার্বনের কত, কার্বনের হচ্ছে ইলেকট্রন সংখ্যা 6টা, তার মানে ইলেকট্রন সংখ্যা 6টাকে আমি কিভাবে লিখবো 2 4। ধরো অনেকে 2 4 2 6 বুঝতে পারছো না, আগের ভিডিও দেখে নেবে, সব জলের মতো বুঝে নেবে। 2 4 2 4 কিভাবে করবো, 1 2 3 4, 4টে আঁকলাম। এখানে অক্সিজেন 1 2 3 4 5 6 হলো। এবার দেখো পরের স্টেপটাই হচ্ছে মেন। কার্বন এখানে আছে, অক্সিজেন আছে, অক্সিজেন 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5 6। এবার দেখো তাহলে অক্সিজেনের ভাই দুটো 2 6 মানে আরো দুটো ইলেকট্রন লাগবে, এই অক্সিজেনের দুটো ইলেকট্রন লাগবে। আর এদিকে কার্বন আছে যে যার 4টে হাতকে ফুলফিল করতে হবে। তাহলে কিভাবে এই অক্সিজেন 8টা হয়ে যাবে বাইরের পক্ষে, আর এরও 8টা হবে। দেখো ভাই একদম সিম্পল, এটা 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 যদি বন্ড হয়, আর এই একটা আর এই একটা যদি বন্ড হয়, তাহলে কি হবে দেখো, অক্সিজেনের কত হলো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল অক্সিজেন 2 8। সেম ভাবে এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল অক্সিজেনের 8টা। কার্বনের 4টে হাতই ভ্যাকেন্ট, দেখো কার্বনের 4টি ইলেকট্রনে কিন্তু অংশগ্রহণ করেছে বন্ডিং তৈরিতে, তার মানে কার্বনের 4টে হাতও এখানে কমপ্লিট, মানে 4টে হাতে 4টে বন্ডিং রয়েছে, ঠিক আছে। তাহলে কার্বনের ইলেকট্রন নাম্বার কত হলো ভাই, কার্বনও চাইবে বাইরের কক্ষে 8টা করতে, ওর কি দোষ, ও তো করতে চাইতে পারে। দেখো ওরও হয়ে গেছে, কিভাবে হবে দেখো, 1 2 3 4 5 6 7 8। আবার বলছি 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও বাইরে 8টা। লিখবো কিভাবে এটাকে, তারপরে দেখো একদম সিম্পল লেখাটা, সেটা হচ্ছে কার্বন কটা বন্ধন, দেখো ভাই এটা একটা বন্ধন তৈরি করবে, দেখো এগুলো একটা বন্ড তৈরি করছে। আমি বলেছিলাম ইলেকট্রন গুলো স্পিন করে, তাই জন্য একটা বন্ড তৈরি করে। তার মানে এর মধ্যে একটা বন্ড হবে, এর মধ্যে একটা বন্ড, এর মধ্যে একটা, এর মধ্যে একটা। তার মানে আমি স্ট্রাকচারটা এরকম ভাবে আঁকবো, এই তাহলে কত এখানে সমযোজী কতগুলো বন্ধন দেখলাম, সমযোজী দ্বিবন্ধন দেখলাম। অনেকে বলবে 4টে, তো 1 2 3 4, ভাই ওই টোটাল নাম্বার নয়,
একটা জায়গায় কটা বন্ধন আছে সেটা দেখবো। এখানে দুটো বন্ধন হচ্ছে, তার মানে এটা থেকে স্ট্রাকচারটা আসবে কি CO2। এবার চলে আসছে পরেরটা। এবার দেখো সমযোজী ত্রিবন্ধন, ঠিক আছে, তিনটে বর্ণ হবে দেখো, C2H2 C2H2 অ্যাসিটিলিন, ঠিক আছে। এর গঠন কিন্তু ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, জানি না কোনটা আসবে, ঠিক আছে। দেখো এবার C2H2 এর গঠন যদি আমি দেখি কিরকম হবে দেখো, C2H2 দুটো কার্বন রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, তো দুটো কার্বন রেখেছি, দুটো হাইড্রোজেন রেখেছি। এবার অনেকে কোশ্চেন করতে পারে, তুমি এরকম তিনটে তুমি আঁকছেন যে আপনি তিনটে করে, এখানে একটা, কি করে বুঝবো যে এখানে একটা থাকবে? মাথা বলে একটা জিনিস হয়, ব্রেন, সেটাকে ইউজ করলে বুঝতে পারবেন যে বাইরে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কাছে তিনটে কে লাভ নেই, কারণ হাইড্রোজেনের সাথে আমি তিনটে শেয়ার করতে পারবো না, কারণ হাইড্রোজেনের কাছে আছেই একটা ইলেকট্রন। তাহলে বাইরের দিকে আমি একটাই আঁকবো, বড়দের মতো নিশ্চয়ই তিনটে এখানে আঁকবো না, একটা ভেতরে আঁকবো না। ঠিক আছে, বাইরে একটা আঁকলাম, এর ক্ষেত্রে বাইরে একটা আঁকলাম, আর এর ভেতরে তিনটে আঁকলাম। এবার আমার কথা হচ্ছে কার্বনের চারটে হাতকে ফুলফিল করতে হবে, এটা আমি বারবার বলছি, ঠিক আছে। দেখো পরের স্টেপে আমি কি করবো, দেখো এখানে এর একটা, কার্বনের 2 4, এই কার্বনের 2 4, আর এর একটা, চারটে এঁকেছি দেখো, 1 2 3 4, 1 2 3 4। পরের স্টেপে কি হবে, কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, একটা, এর এখানে একটা, এর এখানে তিনটে এঁকে দিলাম, এই 3 আর 1 4, এর একটা। এবার দেখো শেয়ারিংটা দেখো কিভাবে হবে, দেখো আর মানে হাইড্রোজেন আর কার্বনের মধ্যে এই একটা শেয়ার হলো, এই কার্বন হাইড্রোজেন একটা শেয়ারিং হলো, তাহলে কার্বনের কটা হাত এখানে, মানে কটা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, একটা, অনলি একটা। এই দেখো এই একটা, এই একটা, তার মানে প্রতিটা কার্বনের তিনটে করে হাত এখনো বাকি। তার জন্য আমি তিনটের মধ্যে দেখো এই একটা, এই একটা, এই একটা, তাহলে কতগুলো বন্ধন হলো, এখানে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন হবে, এখানে একটা বন্ধন হবে, তিনটে বন্ধন, ঠিক আছে। তার মানে এই কার্বনে যদি আমি হাত গুনি ভালো করে দেখো, এই কার্বনে কটা হাত ভ্যাকেন্ট হয়ে গেল, একটা, দুটো, তিনটে, আর এই একটা, চারটে হাত ভ্যাকেন্ট। এই তিনটে হাত এই কার্বনেরও, আবার এই তিনটে হাত এই কার্বনেরও, তাহলে এই কার্বনের কটা হাত মানে বন্ধ হয়ে গেল, দেখো একটা, দুটো, তিনটে, এখানে একটা, চারটে। এবার তুমি যদি ইলেকট্রন করো, দেখো সবার বাইরে 8টা করে চলে এসছে, হাইড্রোজেন ব্যতিক্রম। দেখো হাইড্রোজেনে কত হলো, হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কিভাবে গুনবে, 1 2 দুটো, ওর কাছে দুটো মানে অনেক, ওর 8টা করতে দুটো মানে অনেক, এর ক্ষেত্রে দুটো, দেখো একটা, দুটো। এবার কার্বনের গুলি ভালো করে, কার্বনেরটা গোনার সময় একটু মন দিয়ে দেখো, একটা, দুটো, 3 4 5 6 7 8, তার মানে বাইরে হয়ে গেল 2 8। ভাই এই বন্ডিংটা এই কার্বনের, এই বন্ডিংটা এই কার্বনের, তাহলে আমি যদি এবার এই কার্বনের গুনি 1 2 3 4 5 6 7 8 2 8। লিখবো কিভাবে, বোর্ডটা আমার ছোট, তাই জন্য নিচে লিখতে হচ্ছে। দেখো কার্বন 1 2 3, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তিনটে বন্ড হলো মানে দেখো মাঝখানে তিনটে বন্ড হলো, এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। এর গঠনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এত গরমের মধ্যে ঘেমে পড়াচ্ছি, ঠিক আছে, মন দিয়ে না শিখলে আমার আর কিছু করার নেই, আমার ঘাম নষ্ট হচ্ছে, জল নষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু একটু ভালো মতো বুঝবে, দরকার পড়লে একটা ভিডিও 40 বার দেখো, ঠিক আছে, তোমারও ক্ষতি নেই, আমারও কোনো ক্ষতি হবে না একটা ভিডিও 40 বার দেখলে, ঠিক আছে, আমার বরং লাভ হবে। তো এগুলো এবার আমি চলে আসি, একবার চেষ্টা করবে বইতে যতগুলো এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যৌগ আছে না, তাদেরকে সেপারেটলি খাতায় নোট ডাউন করে নেওয়ার জন্য, যে এক বন্ধন যৌগগুলোকে এক জায়গায় লিখে নিলে, দ্বিবন্ধনকে এক জায়গায়, ত্রিবন্ধনকে এক জায়গায়। এবার তুমি দেখো, তোমাকে যদি আমি একটা যৌগ বলি, সাপোজ ধরো তোমাকে এই যৌগটাই বলছি, নাইট্রোজেন গ্যাস, এটা তড়িৎযোজী হবে না সমযোজী হবে, দেখে বলে দেবো, তোমরাও দেখে বলে দেবে কিভাবে। দেখো N2 মানে কি, দুখানা নাইট্রোজেন আছে, তা দুখানা নাইট্রোজেন যদি হয় একই মৌল, তাই জন্য এদের তড়িৎ ঋণাত্মকতা কি সেম হবে। আর আমরা সমযোজী বন্ধনের শর্ত অনুযায়ী কি জানি, যে যখনই দুটো পরমাণু তড়িৎ ঋণাত্মকতা সেম হয়, তখন এর মধ্যে কেউ ইলেকট্রন পুরোপুরি নেয় না, ইলেকট্রন পুরোপুরি দিয়ে দেয় না, এদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং হয়ে সমযোজী যৌগ তৈরি হয়। তাই জন্য নাইট্রোজেন কিন্তু সমযোজী যৌগ। এটা গেল একটা শর্ত দিয়ে বুঝলে। সেকেন্ড শর্ত দিয়ে, নাইট্রোজেন কি, N2 মানে কি, নাইট্রোজেন গ্যাস, আর গ্যাস সবসময় কোন যৌগ হয়, সমযোজী যৌগ। গেল 2 নম্বর শর্ত দিয়ে বুঝে গেল, ঠিক আছে। তোমাকে যদি এবার আমি একটা এক্সাম্পল দিই, ধরো সাপোজ বলছি NaCl, সোডিয়াম ক্লোরাইড,
ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড কি? খাদ্য লবণ। খাদ্য লবণ কি হয়? কঠিন হয়। আর কঠিন পদার্থগুলো কি হয়? তড়িৎযোজী যৌগ হয়। তার মানে এটা তড়িৎযোজী যৌগ হবে। আচ্ছা চলো, এই শর্তটা তুমি ভুলে গেছো, আর একটা শর্তে আছে, সোডিয়াম আর ক্লোরিন, ঠিক আছে। সোডিয়াম পর্যায় সারণীর একদম বাঁদিকে, ক্লোরিন পর্যায় সারণীর একদম ডান দিকে। তার মানে সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি খুব কম আর ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি প্রচন্ড বেশি। আর যদি কোনো যৌগে একটা পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি খুব কম আর একজনের যদি খুব বেশি হয়, তাদের মধ্যে তড়িৎযোজী যৌগ তৈরি হয়। তার মানে তুমি দেখেই বলে দিলে তড়িৎযোজী যৌগ। আমি লুইস ডট স্ট্রাকচারে করতে যাবো না। কারো যদি পেনের বেশি কালি থাকে সে বাড়িতে করতে পারে, খাতার মধ্যে করে 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 দেখবে, একই ব্যাপার, ঠিক আছে। এবারে তুমি কি করবে, বাড়িতে এক একটা করে যৌগ নেবে, খাতার মধ্যে লিখবে, লিখে ভাবতে শুরু করবে যে এটাকে না এঁকে আমি কিভাবে বলে দেবো যেটা তড়িৎযোজী না সমযোজী। তার জন্য তোমাকে শর্তগুলো জানলেই হয়ে যাবে। স্ক্রিনশট মেরে শর্তগুলো তুলে নেবে, পরে বাড়িতে হাফ প্যান্ট পরে ঢুকে নেবে। দেখো এবার যে চ্যাপ্টারে অনুশীলনী বা এক্সারসাইজ আছে না, যে বন্ধন চ্যাপ্টারটা, দেখো আমার ভাই 2 বছর আগেকার বই, তো এই বই থেকে অনেক কোশ্চেন তোমাদের নাও থাকতে পারে, বা তোমাদের বইতে অনেক কোশ্চেন আছে যেগুলো আমার বইতে নেই, কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমার বইয়ের সাথে পুরো ম্যাচ করে যাবে, ঠিক আছে। যেগুলো তোমাদের বইতে আছে না, ধরো কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো সেটা আমাকে কমেন্টে লিখে দিতে পারো, আমি ওটার অ্যান্সার পরের ভিডিওতে দিয়ে দেবো। আমার বইতে যা যা আছে আমি সেগুলো তোমাদের বলছি। দেখো এমসিকিউর প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, একটা ধ্রুবীয় দ্রাবক হলো, একটা ধ্রুবীয় দ্রাবকে 4টা অপশন আছে, অ্যালকোহল, বেনজিন, জল আর কেরোসিন। দেখবে এটা আছে তোমাদের, হয়তো আমার বইতে 1 নম্বরে এমসিকিউটা আছে, তোমাদের বইতে এমসিকিউর 5 নম্বরে কোশ্চেনটা আছে, কিন্তু থাকবে। একটা ধ্রুবীয় দ্রাবক হলো অ্যালকোহল, বেনজিন, জল আর কেরোসিন। উত্তরটা হবে হচ্ছে জল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ধ্রুবীয় দ্রাবক কোনটা? অপশন হবে জল। নেক্সট এমসিকিউতে আসছি, নিষ্ক্রিয় মৌলের পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। আমি বারবার বলেছিলাম যে যে কোনো পরমাণু নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন লাভের আশা করে। নিষ্ক্রিয় মৌল মানে কি? তারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তার মানে তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। 8টা ইলেকট্রন মানে অক্টেট ফুলফিল। আর আমরা জানি যে কোনো পরমাণু যদি অক্টেট ফুলফিল হয়ে যায়, তার বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন হয়ে যায়, তাহলে তারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। যেহেতু নিষ্ক্রিয় মৌলের বাইরের কক্ষে 8টা ইলেকট্রনই থাকে, তাই জন্য ওদেরকে নাম দেওয়া হয়েছে নিষ্ক্রিয় মৌল, কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে নিষ্ক্রিয় মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে 6, 7, 4, 8। উত্তরটা হবে 8টি। 3 নাম্বার কোশ্চেনটা বলেছে, আয়নীয় বন্ধন গঠিত হয়। আয়নীয় বন্ধন গঠিত হয়, 4টে অপশন দিয়েছে। দুটো ভিন্ন ধাতব মৌলের পরমাণুর মধ্যে, দুটি একই মৌলের পরমাণুর মধ্যে, দুটি ভিন্ন অধাতব মৌলের পরমাণুর মধ্যে, একটা ধাতব আর একটা অধাতব মৌলের পরমাণুর মধ্যে। আমি পরপর এক একটা করে অপশানে আসছি, ওই অপশানের মধ্যে কেন হবে না বা যদিও হয় সেটা আমি পরপর বলছি। দেখো প্রথম যে অপশানটা সেটা হচ্ছে দুটো ধাতব মৌলের পরমাণুর মধ্যে। আচ্ছা, দুটো ধাতব মৌলের পরমাণুর মধ্যে কখনো আয়নীয় তোমার আয়নীয় বন্ধন হতে পারে? আমি তোমাকে যদি একটা আয়নীয় যৌগ না দেখাই না, NaCl, CaO, KCl, MgCl2, CaCl2, এগুলো সব হচ্ছে তড়িৎযোজী যৌগ, দুটো ধাতব মৌল। ভাই এই যে NaCl যৌগে সোডিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু। ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, অক্সিজেন হচ্ছে গ্যাস, ধাতু নয়। KCl এ পটাশিয়াম ধাতু, ক্লোরিন গ্যাস, অধাতু। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন গ্যাস। ক্যালসিয়ামে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তাহলে ভাই নিশ্চয়ই দুটো ধাতব মৌলের মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হবে না, প্রথম অপশনটা কাটা হবে না। সেকেন্ড অপশন, দুটি একই মৌলের পরমাণুর মধ্যে। এই মাত্রই বলে এলাম দুটো একই মৌলের পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়, কারণ তাদের তড়িৎ ঋণাত্মকতা সেম হয়, তাহলে এটাও হবে না। 3 নম্বর, দুটো অধাতব মৌলের মধ্যে। এখানে ভাই দুটোই অধাতু নয়, একটা ধাতু একটা অধাতু। তার মানে 4 নম্বর অপশনটা কি আছে, একটা ধাতব আর একটা অধাতব মৌলের পরমাণুর মধ্যে তড়িৎযোজী বন্ধন তৈরি হয়, তার মানে অপশনটা হবে ডি। 4 নম্বরটা কি বলছে, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান। নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? আমাকে 4টে অপশন দিয়েছে। অপশন নাম্বার 1 হচ্ছে HCl, অপশন নাম্বার 2 হচ্ছে NaCl, অপশন নাম্বার সি হচ্ছে LiH আর অপশন নাম্বার ডি হচ্ছে CaO। বলেছে 4টের মধ্যে কোনটাতে সমযোজী বন্ধন মানে সমযোজী যৌগ কোনটা, পাতিগত সমযোজী যৌগ কোনটা। পরপর আসছি, নিচ থেকে উপরে উঠি। প্রথমটাই উত্তর ঠিক আছে তো, ওই জন্য প্রথমটা বলে দিলে পরের 3টে ইন্টারেস্ট কমে যায়। CaO,
ক্যালসিয়াম আর অক্সিজেন, তাই না? ক্যালসিয়াম হচ্ছে পর্যায় সারণীর একদম বাঁদিকে, অক্সিজেন পর্যায় সারণীর ডান দিকে। তাহলে একজনের তড়িৎ ঋণাত্মকতা প্রচন্ড বেশি, একজনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কি তৈরি হবে? তড়িৎযোজী যৌগ। এটা উত্তর হবে না। লিথিয়াম হাইড্রাইড, হাইড্রোজেনের ইলেকট্রন টানার ক্ষমতা খুব বেশি, লিথিয়ামের ইলেকট্রন টানার ক্ষমতা খুব কম, তার মানে এদের মধ্যে কোন যৌগ হবে? আয়নীয় যৌগ। তাহলে এটা উত্তর হবে না। NaCl সব থেকে নাম করা তড়িৎযোজী যৌগ, সোডিয়াম ক্লোরাইড, কঠিন হয় ভাই, এ তার মানে তড়িৎযোজী, এ উত্তর হবে না। রয়ে গেল HCl, ক্লোরিনও ভালো ইলেকট্রন টানতে পারে, হাইড্রোজেনও ভালো ইলেকট্রন টানতে পারে, দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি সমান, তাই জন্য এদের মধ্যে তৈরি হবে সমযোজী বন্ধন। এও ওকে পুরোপুরি দেবে না, এও ওকে পুরোপুরি দেবে না, শেয়ারিং। তার মানে উত্তর হবে এ অপশন। পরের কোশ্চেন, নেক্সট পরের কোশ্চেনটা বলেছে একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ হলো। চারটে যৌগ দিয়েছে, কোনটা ত্রিবন্ধন, কোনটার মধ্যে ত্রিবন্ধন রয়েছে। কি কি চারটে অপশন আমাকে দিয়েছে? চারটে অপশন দিয়েছে হচ্ছে চারটে অপশনের মধ্যে অপশন এ তে দিয়েছে আমাকে হচ্ছে সোডিয়াম, সরি অপশন এ তে দিয়েছে হচ্ছে জল, বি তে দিয়েছে CO2 কার্বন ডাই অক্সাইড, C2H2 অ্যাসিটিলিন, আর একটা হচ্ছে CH4 মিথেন। ঠিক আছে, তাহলে দেখো বলেছে এর মধ্যে কোনটা সমযোজী ত্রিবন্ধন, ট্রিপল বন্ড রয়েছে। ভাই জলের মধ্যে ট্রিপল বন্ড নেই, আমি এইমাত্র স্ট্রাকচারে দেখিয়েছি যে জলের মধ্যে কটা বন্ড আছে? ডবল বন্ড, তার মানে এটা হবে না উত্তর। কার্বন ডাই অক্সাইডও সমযোজী দ্বিবন্ধন, C2H2 অ্যাসিটিলিন, এইমাত্র অ্যাসিটিলিনের স্ট্রাকচার লাস্ট দেখিয়েছি, ত্রিবন্ধনে একটাই যৌগের না উদাহরণ দেখিয়েছি, সেটা হচ্ছে C2H2, তার মানে এর মধ্যে ত্রিবন্ধন প্রেজেন্ট, তার মানে উত্তরটা হবে সি অপশন, CH4 এর সিঙ্গেল বন্ড, এক বন্ধন পাওয়া যায়, দেখবে আমি গঠন দেখিয়েছি, তার মানে উত্তরটা হবে C2H2 অ্যাসিটিলিন। পরের প্রশ্নটায় আসছি, পরের প্রশ্নটায় বলেছে নিচের কোন যৌগটি কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত। আয়ন কোন যৌগে পাওয়া যায়? তড়িৎযোজী যৌগে। তাহলে আমি চারটে অপশনের মধ্যে যেটা তড়িৎযোজী যৌগ সেটাকেই দেবো। দেখো এবার চারটে যৌগ কি কি দিয়েছে আমাকে? চারটে যৌগ দিয়েছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ দিয়েছে, দেখো সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, হাইড্রোজেন ক্লোরাইড, আর একটা হচ্ছে ন্যাপথালিন দিয়েছে। ঠিক আছে, ন্যাপথালিন। তাহলে এখানে আমাকে বলেছে কোনটা কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত। ন্যাপথালিনের মধ্যে কোনো আয়ন নেই, ন্যাপথালিন হচ্ছে একটা বড় যৌগ, কোনোদিন জলে ভেঙে ইলেকট্রন মানে কারেন্ট সাপ্লাই করতে পারে না, তার মধ্যে তার মানে কিন্তু এর মধ্যে কোনো আয়নস নেই। HCl সমযোজী যৌগ, কোনো আয়নের অস্তিত্ব নেই, সমযোজী যৌগ আয়ন থাকে না। গ্লুকোজ ওটাও সেম। রয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড, যেটা একটা প্রপার তড়িৎযোজী যৌগ, আর আমরা জানি যে তড়িৎযোজী যৌগই কঠিন অবস্থায় আয়ন দ্বারা গঠিত হয়, তার মানে উত্তরটা হবে সোডিয়াম ক্লোরাইড। এরপর চলে আসছি লাস্ট MCQতে, যেটা আছে, এই MCQটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা বারবার দেয় পরীক্ষায়। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? মানে যৌগটা গঠন হয়ে যাচ্ছে স্টেবল কম্পাউন্ড, কিন্তু অক্টেট রুল মানছে না, মানে যে দুটো পরমাণু মিলে যৌগটা তৈরি করছে তাদের কোনো পরমাণুর বাইরেই 8টা ইলেকট্রন নেই। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের একটা, কেমিস্ট্রির একটা ব্যতিক্রম। ঠিক আছে, আস্তে আস্তে যখন পড়বে দেখবি ব্যতিক্রম বেশি, নর্মাল জিনিস কম। দেখো প্রথম অপশনটা যেটা বললো সেটা হচ্ছে NaCl বলেছে, LiH বলেছে, KCl বলেছে, আর CaO বলেছে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রাইড আর সোডিয়াম ক্লোরাইড, এই চারটা অপশন দিয়েছে তোমাকে। বলেছে কোনটার ক্ষেত্রে অক্টেট সূত্র মান্য হয় না? NaCl এর ক্ষেত্রে মান্য হয়, কারণ সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে আর ক্লোরিনের থাকে হচ্ছে তোমার 17টা। ক্লোরিন একটা নিয়ে 8টা হয়ে যায়, আর সোডিয়াম একটা ছেড়ে 8টা হয়ে যায়। ঠিক আছে, KCl এরও হয়, CaO এরও হয়। শুধু লিথিয়াম হাইড্রাইডটা যদি আমরা দেখি না, লিথিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? পর্যায় সারণীতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। লিথিয়াম 3 নাম্বার, তার মানে লিথিয়ামের বাইরের কক্ষে থাকে 3টে, আর হাইড্রোজেনের বাইরের কক্ষে থাকে 1টা। এদের মধ্যে যত ইলেকট্রন শেয়ার হোক, যত ইলেকট্রন দেওয়া না হোক, কারোর বাইরের কক্ষে কোনোদিন 8টা আসবে না, কারণ এদের কাছে, লিথিয়ামের কাছে জন্মগতভাবে আছে 3টে ইলেকট্রন। 8টা করতে গেলে আকাশ থেকে তো পড়ার কোনো এখানে সিন নেই, লিথিয়ামের কাছেও আছে 1টা ইলেকট্রন, তাই ওর কাছেও 8টা হওয়ার কোনো চান্স নেই। এদের সবার কাছে প্রপার ইলেকট্রন রয়েছে, 8টার থেকে বেশি ইলেকট্রন রয়েছে সবার কাছে। কিন্তু ভাই লিথিয়াম হাইড্রাইড যে যৌগটা আছে, এখানে লিথিয়ামেরও 3টে ইলেকট্রন, হাইড্রোজেনের 1টা ইলেকট্রন, তাই এখানে কারোরই 8টা হবে না।
যৌগ তৈরি হয়ে গেছে, 8টা হচ্ছে না। তাহলে অপশনটা হবে হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে, এগুলো বলে এমসিকিউ। এবার দেখো ফিলিং দি ব্ল্যাঙ্কস গুলো আমি বলে দিচ্ছি। ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এইমাত্র এই কোশ্চেনটা করা হয়েছিল যে ধ্রুবীয় দ্রাবক যেটা একটা কোশ্চেন ছিল, সেখানে লিখবে আয়নীয় যৌগগুলো সবসময় ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, আয়নীয় যৌগগুলো একমাত্র ধ্রুবীয় দ্রাবকে মিশে ভেঙে যায়, গিয়ে আয়নস তৈরি করে ইলেকট্রন পরিবহন, এই কারেন্ট পরিবহন করতে পারে। নেক্সট এমসিকিউ, নেক্সট ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা বলেছে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে ড্যাশ বলে। ইলেকট্রন গ্রহণ আর বর্জন, ভাই ইলেকট্রন গ্রহণ আর বর্জন মানে কি? ইলেকট্রন গ্রহণ আর বর্জন মানে হচ্ছে একজন ইলেকট্রন দিয়ে প্লাস হয়ে যাচ্ছে আর একজন ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে যাচ্ছে। এই ইলেকট্রন গ্রহণ করছে আর এই ইলেকট্রন বর্জন করছে। এই প্লাস মাইনাস আয়ন তৈরি করে কোন যৌগ তৈরি হয়? এই প্লাস মাইনাস আয়ন তৈরি করে তড়িৎচুতি যৌগ তৈরি হয়। তাই জন্য এই অপশনটা, এই এমসিকিউ, এই তোমার ফিলিং দি ব্ল্যাঙ্কসটা হবে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলে। 3 নম্বর শূন্যস্থানটা বলেছে তড়িৎযোজী যৌগগুলির গলনাঙ্ক। আমি পার্থক্য দেখেছিলাম যে তড়িৎযোজী যৌগগুলো যত কঠিন পদার্থ হয় তাদের গলনাঙ্ক বেশি হয়। এবার চলে আসছি এক কথায় উত্তর। ঠিক আছে, এক কথায় উত্তরে কি আছে? এক কথায় উত্তরে দেখো প্রথম কোশ্চেনটা দিয়েছে Na ও Cl পরমাণু পরস্পরের সঙ্গে কি যোজ্যতায় যুক্ত হয়? সোডিয়াম আর ক্লোরিন এরা পরস্পরের মধ্যে কোন যোজ্যতায় যুক্ত হয়? বহুবার দেখেছি, এই এতবার বলতে পারছি না। সোডিয়াম ক্লোরাইড তড়িৎযোজী যৌগ, তাই জন্য এরা তড়িৎ যোজ্যতায় যুক্ত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা বলেছে জল ও ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটা তড়িৎযোজী আর কোনটা সমযোজী? কি বলেছে? জল আর ক্যালসিয়াম অক্সাইড এই দুটোর মধ্যে কে তড়িৎযোজী আর কে সমযোজী? দেখে দেখে বুঝে যাবো। শর্ত অনুযায়ী যদি দেখি, আমি প্রথমে এটাকে ধরি ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, হ্যাঁ, এবার অনেকে বলবে যে একবারই বলে দেওয়া যাওয়া, এত এত এক্সপ্লেন করার কি দরকার? অনেক এরকম আছে যে স্কিপ করে করে একদম এই জায়গাটায় এসে পড়লো, স্কিপ করতে করতে এই জায়গাটা এসে পড়লো, অ্যান্সারটা শুনলো, কিছুই বুঝতে পারছে না। দেখো জলের ক্ষেত্রে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। হাইড্রোজেনের ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, অক্সিজেনের ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, তাহলে দুজনের ইলেকট্রন টানার ক্ষমতা সেম। তাই এখানে কেউ কাউকে দেবেও না পুরোপুরি, কেউ কারোর থেকে নেবেও না পুরোপুরি, তাই জন্য কিন্তু ইলেকট্রন শেয়ারিং হবে। তাহলে এটা কি যৌগ হবে? ইলেকট্রন শেয়ারিং মানে কি যৌগ হয়? সমযোজী যৌগ। তাহলে জল হবে সমযোজী যৌগ। আর ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে না, তার মধ্যে ক্যালসিয়ামের ইলেকট্রন টানার ক্ষমতাই নেই। ঠিক আছে, আর অক্সিজেনের ইলেকট্রন টানার ক্ষমতা প্রচন্ড বেশি। যত ইলেকট্রোনেগেটিভিটি দুজনের আলাদা, এর কম এর বেশি, তার মানে একজন দিয়ে দেবে প্লাস হয়ে যাবে আর একজন নিয়ে নেবে মাইনাস হয়ে যাবে। আর যেহেতু প্লাস মাইনাস তৈরি হলে কোন যৌগ তৈরি হয়? তড়িৎযোজী যৌগ। তুমি আরেকভাবেও বলতে পারো, এখানে একটা ধাতু আছে, এখানে একটা অধাতু আছে, ধাতু আর অধাতুর মধ্যে সবসময় তড়িৎযোজী যৌগ তৈরি হয়। আর এখানে দেখো জল, আরেকভাবে তুমি বলতে পারো ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ, আর কঠিন পদার্থ মানে তড়িৎযোজী যৌগ, আর জল হচ্ছে তরল পদার্থ, তরল পদার্থ মানে সমযোজী যৌগ। এইভাবে তুমি বলতে পারো। ঠিক আছে, প্রচুর শর্ত আছে, যেগুলো একটা দিয়ে ব্যাখ্যা করলেই হলো। তারপরে হচ্ছে N2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। N2 অণুর লুইস ডট চিত্র তোমরা বইতে পাবে। ঠিক আছে, যদি তুমি বলো যে একদম সিম্পল গঠন তুমি এখানেও দেখাতে পারো, একদম 2 লাইনের গঠন। ঠিক আছে, নাইট্রোজেনের কি হয়? নাইট্রোজেন হচ্ছে 7টা ইলেকট্রন হয়, 2 5 2 5 1 2 3 4 5 1 2 3 4 5। এর 3টে ইলেকট্রন পেলে 8টা হয়ে যাবে, এরও 3টে ইলেকট্রন পেলে 8টা হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে করে দিই না, 8টা করাতে লাগবে, যেভাবে হোক 8টা করাতে লাগবে। ঠিক আছে, এই একটা, এই একটা, এই একটা। এবার তুমি নাইট্রোজেনের ইলেকট্রন গুলো এর আগে বলো 1 2 3 4 5 6 7 8, তাহলে এর হয়ে গেল 2 8। এর বলো 1 2 3 1 2 3 4 5 6 7 8, এর হয়ে গেল বাইরে 8টা। দিয়ে কটা বন্ড হলো? এদের মধ্যে 3টে বন্ড। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাসের মধ্যে দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে সবসময় সমযোজী ত্রিবন্ধন দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রোজেন অণু লুইস ডট গঠন। এটাও ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট, সব পড়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে
নিয়ন পরমাণুর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? নিয়ন মানে কি? নিয়ন মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাসের যোজন কক্ষ মানে বাইরের কক্ষে। নিষ্ক্রিয় মৌলের বাইরের কক্ষে কত ইলেকট্রন থাকে? 8টা। এর উত্তর হবে 8টা। নেক্সট বলছে হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে? হিলিয়াম পরমাণু মানে হাইড্রোজেন হিলিয়াম। হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, আর নিষ্ক্রিয় মৌলের বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে? নিষ্ক্রিয় মৌল তো বাইরের কক্ষে 8টা থাকে, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে 2টো হয়, কারণ ভাই হিলিয়ামের কাছে 8টি ইলেকট্রন নেই, হিলিয়ামের কাছে 2টো ইলেকট্রন থাকে। ঠিক আছে, এটা একটা ঢপ বলতে পারো, কারণ বলা হয়েছিল যে 8টা ইলেকট্রন থাকলেই সে নিষ্ক্রিয় গ্যাস হবে, কিন্তু এর কাছে 2টো ইলেকট্রন থাকা সত্ত্বেও কিন্তু সে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ঢপ। এটা নিষ্ক্রিয় মৌল হয়ে যায় 2টো ইলেকট্রন নিয়ে। ঠিক আছে, তো এই উত্তরটা হচ্ছে হিলিয়াম পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2টি। বলেছে সমযোজী যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হয়? তড়িৎযোজী যৌগগুলো হচ্ছে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। একটা অধ্রুবীয় দ্রাবকের উদাহরণ হচ্ছে বেনজিন। এটা পরীক্ষায় আসলেও আসতে পারে, তখন লিখে দেবে বেনজিন। এবার বলেছে ইথিলিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন থাকে? ইথিলিনটা আমি দেখাই তোমাদের। ইথিলিনের যদি স্ট্রাকচার দেখা যায়, ইথিলিন পরমাণুতে দুটো কার্বনের মধ্যে কি গঠন দেখা যায়? ইথিলিন পরমাণুর গঠন মানে কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C2H4। কি? C2H4। দেখো, দুটো কার্বন, 4টে হাইড্রোজেন, 1 2 3 4। এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন, এই একটা, এর একটা, এর একটা, প্রতিটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন রেখে দিয়েছি। কার্বনের কত হয়? কার্বন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, তার মানে 2 4, তাই তো? 2 4। দেখো 1 2 3 4। ঠিক আছে, দেখো 4টা করে রেখে দিয়েছি। এবার আমি যদি গঠনটা দেখি না, কিভাবে গঠনটা দেখবো, এটা আগে এঁকে নেবে, তারপরে এদের মধ্যে শেয়ারিং করা হবে। ঠিক আছে, দেখো শেয়ারিং কি করে হবে, দেখো সেম ভাবে কার্বন আছে এখানে, এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই কার্বনের 1 2 3 4, এরও 1 2 3 4। এই হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা, সরি এটা একটা নিচে এঁকে দেবে, এর থেকে একটাকে, এই উপরেরটাকে নিচে এঁকে দেবে, তাহলে বন্ডিং করতে সুবিধা হবে। এবার একটু নিচে এঁকে দেবে, তাহলে এই হলো। এবার দেখো, তাহলে এর সাথে একটা শেয়ারিং হলো, এর সাথে একটা, এই একটা, আর এই একটা। ঠিক আছে, আর এদের মধ্যে দেখো, এই যে দেখো কার্বনের 4টে হাত কমপ্লিট করতে হয়, তাহলে এই কার্বনের একটা হাত হলো, 2টো হাত হলো, তাহলে এই হলো 3টে হাত, এই হলো 4টে হাত। তাহলে যদি আমি গঠনটা দেখি, তাহলে এবার কাউন্ট করে দেখো, কার্বনের 8টা হচ্ছে, দেখো ভালো করে দেখবে। হাইড্রোজেনের কটা হলো? 1টা 2টো, তাহলে হাইড্রোজেন হয়ে গেল 2টো। এই হাইড্রোজেনের 1টা 2টো 2টো, এই হাইড্রোজেনের 1টা 2টো 2টো, এরও 1টা 2টো 2টো। আমি তো কার্বনের দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে এই কার্বনের 2 6 2 8, এই কার্বনের 1 2 3 4 5 6 7 8, তাহলে এরও 2 8। তাহলে এখানে যে দুটো কার্বনের মধ্যে কটা কি বন্ধন রয়েছে? দেখো, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, তাহলে কি বন্ধন রয়েছে? আমি যদি স্ট্রাকচারটা আগে, তো এরকম হবে, দেখবে এই এরকম। তাহলে আমাকে কোশ্চেনটা বলেছে যে ইথিলিন পরমাণুর মধ্যে, এটা আমি লিখে দিই পাশে, ইথিলিন পরমাণুতে ইথিলিন যৌগের দুটি কার্বন পরমাণুর মধ্যে সমযোজী দ্বিবন্ধন রয়েছে। দেখো ডাবল বন্ড, সমযোজী দ্বিবন্ধন রয়েছে। উত্তরটা হবে এটা। 1 নাম্বার দিলে ছবি আঁকার দরকার নেই, বাড়ি থেকে মনে মনে ভাববে, দিয়ে লিখে দেবে। এবার আমি এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই? এই যৌগটা তুমি বারবার সমস্ত জায়গায় পাবে কোশ্চেনে, যে কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই। ভাই অণুর অস্তিত্ব নেই মানে কি? দেখো তড়িৎযোজী যৌগে যখন আমরা গঠন দেখি না, তড়িৎযোজী যৌগ, ধরো NaCl কে যখন আমি ভাঙি, NaCl কে যখন আমি ভাঙি, কি পাই? Na+ পাই আর Cl- পাই। এই যে Na+ আর Cl- এই দুটো নিয়ে তৈরি হয় NaCl, তাই তো? তাহলে দুটো নিয়ে, এই যে NaCl যৌগে একটা ক্যাটায়ন রয়েছে, একটা অ্যানায়ন রয়েছে। ক্যাটায়ন বা অ্যানায়নকে আমরা কি অণু বলতে পারি? কোনোদিন অণু বলতে পারবো না। যদি সোডিয়াম একা থাকতো তাহলে বলতে। এবার অনেকে বলবে যে যৌগের মধ্যে তো সোডিয়াম একাই রয়েছে। না ভাই, তুই এটাকে ভাঙ, এটাকে ভাঙলে কি দেখতে পাবে? ভাঙলে কি দেখতে পাবে যে একটা রয়েছে সোডিয়াম প্লাস, একটা রয়েছে Cl-। এদেরকে বলা হয় আয়ন, এদেরকে বলা হয় আয়ন। তার মানে তড়িৎযোজী যৌগে সবসময় আয়ন থাকে, অণু কোনোদিন থাকে না। তাহলে এখানে কোশ্চেনটা দিয়েছে কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই, লিখবে আয়নীয় যৌগে। লাস্ট কোশ্চেনটা বলছে F2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। F2 এর লুইস ডট চিত্র আমি আমার ভিডিওতেই দেখিয়ে দিয়েছি আগে, হ্যাঁ আগে গিয়ে দেখে নেবে।
এবার চলে আসছি পরেরটা, 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে ম্যাক্সিমামটাই বইতে আছে। ম্যাক্সিমাম দেখো, তড়িৎ যোজ্যতা কাকে বলে উদাহরণ দাও, বইতে আছে। দেখো এক্সারসাইজের যে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো আছে না, তার মধ্যে দুটো প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি, কারণ ওই দুটোই খুব ইম্পর্টেন্ট, মানে ওই দুটো করাটা একটু ডিফিকাল্ট, একা একা করাটা একটু ইম্পসিবল, মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাকিগুলো তুমি না হয় বই থেকে দেখে টুকলি করে দেবে, কিন্তু এটা কিন্তু নিজেদের ব্রেন ইউজ করতে হবে। দেখো একটা কোশ্চেন আছে, মৌল এ একটা ধাতু, বি সি দুটি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। এ বলেছে এ হচ্ছে একটা ধাতু, ঠিক আছে, এ হচ্ছে একটা ধাতু, বি আর সি দুটোই তড়িৎ ঋণাত্মক মৌল, ঠিক আছে। এ একটা ধাতু, বি আর সি দুজনে তড়িৎ ঋণাত্মক মৌল। বলেছে এ বি একটা যৌগ হয়েছে, এ বি যৌগ, আর একটা বলেছে বিসি যৌগ, ঠিক আছে। বিসি মানে অন্য কিছু নয়, বিসি হচ্ছে একটা যৌগ, ঠিক আছে। তো বিসি যৌগ বলেছে এর মধ্যে কোন যৌগটা তড়িৎযোজী আর কোন যৌগটা সমযোজী হবে, সেটা তোমাকে কারণ সহ দেখাতে হবে। দেখো আমাকে এখানে বলেছে এ হচ্ছে একটা ধাতু আর বি আর সি দুটো হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। ধাতুদের ইলেকট্রন টানার ক্ষমতা খুব কম হয়, কিন্তু যারা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল তাদের ইলেকট্রন টানার ক্ষমতা প্রচন্ড বেশি হয়। তার মানে এ যৌগের মানে এ পরমাণু ইলেকট্রন টানার ক্ষমতা কম, তাই তো, আর এদের ইলেকট্রন টানার ক্ষমতা প্রচন্ড বেশি। তাহলে এবি মৌলটা যেটা আছে না, এবি যৌগে এ হচ্ছে ইলেকট্রন টানতে পারে না, আর বি হচ্ছে খুব দারুণ ইলেকট্রন টানতে পারে, তাই তো। তাহলে কি একজন যদি ইলেকট্রন খুব বেশি টানতে পারে আর একজন যদি খুব ইলেকট্রন কম টানতে পারে, তাহলে একজন ইলেকট্রন পুরোপুরি ছেড়ে দেবে আর একজন ইলেকট্রন পুরোপুরি নিয়ে নেবে, তাই তো। তাহলে এদের মধ্যে প্লাস মাইনাস আয়নস তৈরি হবে, দিয়ে কোন যৌগ তৈরি করবে, তড়িৎযোজী যৌগ তৈরি করবে, তড়িৎযোজী যৌগ। তাহলে এবি যৌগটা হবে তড়িৎযোজী যৌগ। আরেকভাবে তুমি দেখতে পারো এ একটা ধাতু আর বি আর এ হচ্ছে ধাতু, আর বি আর সি হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। আর তুমি যদি পর্যায় সামনে দেখো না যে তড়িৎ ঋণাত্মক মৌল যারা হয় তীব্র, তারা সবসময় অধাতু হয়। তাহলে অধাতু, তার মানে ধাতু আর অধাতুর মধ্যে যে এ আর বি, এ হচ্ছে একটা ধাতু আর বি হচ্ছে একটা অধাতু, ধাতু আর অধাতুর মধ্যে কোন যৌগ তৈরি হয়, তড়িৎযোজী যৌগ। দুটো ব্যাখ্যা দিলাম। এবার আমি যদি বিসি যৌগে আসি, বিসি মানে এই যে বি আর সি, মানে দুজনেই তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, তার মানে দুজনেরই ইলেকট্রন টানার ক্ষমতা সেম। তার মানে এ ওকে পুরোপুরি দেবে না, এ ওকে পুরোপুরি দেবে না, তার মানে দুজনের মধ্যে ইলেকট্রন শেয়ারিং হবে। আর ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোন যৌগ তৈরি হয়, সমযোজী যৌগ তৈরি হয়, সমযোজী যৌগ, ঠিক আছে, সমযোজী যৌগ তৈরি হবে। তার মানে এবি হবে হচ্ছে তড়িৎযোজী যৌগ আর বিসি হবে হচ্ছে সমযোজী যৌগ। লিখবে কিভাবে ভাই, দেখো যখন লিখবে যে এবি একটি তড়িৎযোজী যৌগ, কারণ দিয়ে লিখবে যে এবি যৌগে এ পরমাণুটির একটি ধাতু আর ধাতুর ইলেকট্রন টানার ক্ষমতা কম হয়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা কম হয়, এবং বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তাই জন্য বি পরমাণুটি ইলেকট্রন নিয়ে ক্যাটায়ন আর এ পরমাণুটি ইলেকট্রন ছেড়ে বি পরমাণুটি ইলেকট্রন নিয়ে অ্যানায়ন আর এ পরমাণুটি ইলেকট্রন ছেড়ে ক্যাটায়নে পরিণত হবে এবং তারা পরস্পরের মধ্যে তড়িৎযোজী যৌগ তৈরি করবে। আর বিসি যদি হয় তাহলে বিসিতে কি বলবে, বি এবং সি দুটি পরমাণুরই তড়িৎ ঋণাত্মকতা সমান, যে দুজনে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, তাই জন্য এদের মধ্যে কোনো ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হবে না এবং এরা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কি যৌগ তৈরি করবে, সমযোজী যৌগ তৈরি করবে, ঠিক আছে। এটা একটা প্রশ্নের উত্তর। এই কোশ্চেনটা কিন্তু বারবার পাবে, দেখবে বিভিন্ন বইতে, ঠিক আছে। এরপর দেখো বলছে আরেকটা কোশ্চেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। দেখো একটা কোশ্চেন দিয়েছে A3517 আর একটা হচ্ছে B4020, ঠিক আছে। বলেছে মৌল দুটির মধ্যে কোন ধরনের বন্ধন, কোন বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে। এ হচ্ছে 35 আর 17, আর হচ্ছে 40 আর একটা হচ্ছে 20, ঠিক আছে। যদি পিরিয়ডিক টেবিল পড়ে নাও, এটা করাটা একটা মিনিটও লাগবে। এ 17 আর 35, 17 নিচের সংখ্যাটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা থাকে, নিচের সংখ্যাটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা,
17 কার ইলেকট্রন সংখ্যা, 17 হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা। তার মানে A35 17 এটা মানে হচ্ছে ক্লোরিনকে বোঝাচ্ছে। আর B40 মানে হচ্ছে ক্যালসিয়ামকে বোঝাচ্ছে, মানে ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে যৌগ তৈরি হবে। তার মানে এ মানে এখানে ক্লোরিনকে বোঝাচ্ছে, আর ক্যালসিয়াম আর বি মানে হচ্ছে ক্যালসিয়ামকে বোঝাচ্ছে। তার মানে যে যৌগটা তৈরি হবে সেটা নিশ্চয়ই CaCl2 হবে। এবার আমার কথা হচ্ছে CaCl2 কি যৌগ, তড়িৎযোজী না সমযোজী? ভাই ক্লোরিন ইলেকট্রন টানার ক্ষমতা প্রচন্ড বেশি, ক্লোরিন পর্যায় সারণীর একদম ডান দিকে, আর ক্যালসিয়াম রয়েছে পর্যায় সারণীর একদম বাঁ দিকে। তার মানে এর ইলেকট্রন টানা, ক্লোরিনের ইলেকট্রন টানার ক্ষমতা খুব বেশি আর ক্যালসিয়ামের ইলেকট্রন টানার ক্ষমতা খুব কম। তার মানে ক্লোরিন ইলেকট্রন ক্যালসিয়ামের থেকে নিয়ে নেবে আর ক্যালসিয়াম ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেবে। তার মানে এই যৌগে ক্যালসিয়াম হবে +2 আর ক্লোরিন হবে Cl-, ঠিক আছে। তার প্লাস আর মাইনাস আয়ন জুড়ে কি যৌগ তৈরি করে, তড়িৎযোজী যৌগ। তার মানে এখানে A আর B এই দুটো পরমাণুর মধ্যে তৈরি হবে হচ্ছে তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। আর একটা কোশ্চেন আছে, দেখো A আর B দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 ও 1, AB যৌগটি কি হওয়ার সম্ভাবনা আছে? দেখো A আর B যৌগের মধ্যে একটা বলেছে 20, একটা বলেছে A যৌগের ইলেকট্রন সংখ্যা বলেছে 20 আর B যৌগের ইলেকট্রন সংখ্যা বলেছে 1। ভাই A যদি 20 হয় তাহলে এটা কোন যৌগ? 20 কার ইলেকট্রন সংখ্যা, ক্যালসিয়ামের। তার মানে A মানে ক্যালসিয়াম। আর B 1 বলেছে, B 1 একটা কার ইলেকট্রন সংখ্যা, হাইড্রোজেনের, ঠিক আছে। তার মানে এখানে হবে হচ্ছে CaH, ক্যালসিয়াম হাইড্রাইড, ঠিক আছে। তো এখানে ক্যালসিয়াম হাইড্রাইড যখন হয় না, এখানে Ca তুমি দিয়ে দেবে CH2, ক্যালসিয়াম হাইড্রাইড। এটা কি যৌগ হয়? হাইড্রোজেনের ইলেকট্রন টানার ক্ষমতা প্রচন্ড বেশি, ঠিক আছে। হাইড্রোজেনের যদি ইলেকট্রন টানার ক্ষমতা প্রচন্ড বেশি আর ক্যালসিয়াম ইলেকট্রন টানার ক্ষমতা খুবই কম। তার মানে এদের মধ্যেও কি তৈরি হবে, তড়িৎযোজী যৌগই তৈরি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক কয়েকটা কোশ্চেন আমি করিয়ে দিলাম। এবার যা কোশ্চেন অনেকের অনুশীলনীতে এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলো হয়তো আমি করাইনি, সেগুলো কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি সেগুলো চেষ্টা করব পরের ভিডিওতে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি সমযোজী যৌগটা তোমাদের বোঝাতে পেরেছি। যারা তড়িৎযোজী যৌগটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবো, অবশ্যই। তো পরের দিন আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। এগুলো যারা দেখে নিয়েছো সেগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে, কারণ ফিজিক্যাল সায়েন্স কিন্তু প্রচন্ড প্র্যাকটিস করতে হয়, নাহলে কিন্তু এই বন্ধনগুলো তুমি করতে পারবে না। রাতে ভিডিও দেখবে, সকালে ভুলে যাবে, কিছু করার নেই। সকালে আবার ভিডিও দেখবে, এরকম কোনো কথা নেই যে ভিডিও দেখলে আমার ক্ষতি, ভিডিও দেখলে আমার লাভ, যতবার দেখবে। কিন্তু তাও তোমাদের একটা শেখার ব্যাপার আছে, ঠিক আছে। দিয়ে বন্ধুকে বোঝাতে যাবে, দিয়ে এমনভাবে বোঝাবে যাতে নিজেদের মধ্যে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে। তো তুমি যদি যখন তোমার মধ্যে যখন কনফিডেন্স আসবে, তুমি বুঝে গেলে, তখনই তুমি তাকে অন্যকে বোঝাতে দেবে, তার আগে না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে এই অবধি ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যেগুলো হয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যত বন্ধু আছে স্কুলে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।